করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নভেম্বরে আসতে পারে চীনের টিকা। সীমান্তে মিয়ানমারের অস্বাভাবিক সেনা সমাবেশ, সতর্ক ঢাকা। জঙ্গি হুমকিতে সারা দেশে কারা নিরাপত্তা জোরদার। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বিচার শুরু। খালেদা জিয়ার সাজা স্থগিত আরও ৬ মাস। দেখছেন এটিএন নিউজ, রাত ৮টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা পরিস্থিতি। করোনায় সারা দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪,৮০২। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই পর্যন্ত ১৭,৫৬,৭৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে শনাক্তের সংখ্যা ৩,৪১,০৫৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৭২৪। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ২,৪৫,৫৯৪ জন। এদিকে নভেম্বরের মধ্যেই করোনা ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে জানিয়েছে চীন। সোমবার চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর প্রধান গুইজেন ইউ এই আশার খবর জানান। তাতে 4টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে, ভালোভাবেই এগোচ্ছে সবকটির পরীক্ষা নিরীক্ষা। গত জুলাই মাসে চীনের জরুরি পরিষেবা কর্মীদের ওপর ওই 4টি ভ্যাকসিনের মধ্যে 3টি প্রয়োগ করা হয়। এর ফলাফল সবিস্তারে জানা না গেলেও সিডিসি প্রধানের দাবি, গত এপ্রিলে তিনি নিজেই করোনা ভ্যাকসিন নিয়েছেন। এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই বাজারে আসতে পারে তাদের কোভিড-19 প্রতিষেধক। চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্ম এবং সিনোভেক বায়োটেক 3টি ভ্যাকসিন তৈরির কাজ করছে। এদিকে চতুর্থ ভ্যাকসিনটি তৈরি করছে ক্যানসিনো বায়োলজিক্স। অন্য প্রসঙ্গ, বাংলাদেশ সীমান্তের কাছে স্বাভাবিকের থেকে বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। ঢাকার কাছে এর প্রমাণ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সীমান্তে সর্বোচ্চ সতর্ক নজর রাখা হচ্ছে, যে কোনো পরিস্থিতির জন্য ঢাকা প্রস্তুত। গেল কদিন ধরেই বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সেনা সদস্যদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছিল। ভারী অস্ত্র মজুদের খবরও এসেছে গণমাধ্যমে। এই সমাবেশ যে নিয়মিত বর্ডার গার্ডের বাইরে বাড়তি কিছু, সেই প্রমাণ পেয়েছে ঢাকা। মূলত বিজিবির টহলের মাধ্যমে আমরা কিছু ভিজুয়াল, কিছু ফটোগ্রাফ, কিছু ভিডিও পেয়েছি যে মিয়ানমারে নাফ নদীর ওপারে সৈন্য সমাবেশ স্বাভাবিক যে পরিমাণ টহল থাকতো এবং তাদের যে বিজিপি কাজ করত, এর বাইরে মায়ানমার সেনাবাহিনীর বেশ কিছু সৈন্যের আনাগোনা এবং বেশ কিছু সৈন্য নতুন করে ডিপ্লয়েড হয়েছে বলে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। এরই মধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূত অং কিউ মোয়ে বলেছেন, এটা মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে, যদিও এমন জবাবে সন্তুষ্ট না বাংলাদেশ। এটি একটি আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। আমি সেটা বলেছি আগেই যে আমাদেরকে না জানিয়ে, এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হয়, আপনারা অন্যান্য জায়গায় দেখেছেন, অন্যান্য রাষ্ট্রে অতি সাম্প্রতিক সময় হয়েছে, আমি নাম না উল্লেখ করে বললাম, যে আরেক রাষ্ট্রকে, প্রতিবেশীকে না জানিয়ে আমি যদি আমার সেনাবাহিনীর পরিমাণ বৃদ্ধি করি, শক্তি সঞ্চয় করি, নতুন করে কোনো কিছু ডিপ্লয় করি, সেগুলি অপর দিকের রাষ্ট্রকে অবশ্যই চিন্তিত করে। এরকম প্রেক্ষাপটে যে কোনো ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। মিয়ানমার সীমান্তের সবকিছুতেই রাখা হচ্ছে কড়া নজর। আমরা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকি, এটা নতুন কিছু নয়। সেক্ষেত্রে আমাদের যে বিজিবি বা আমাদের যে বাহিনী, তারাও বর্ডারে বাড়ানোর কোনো আছে কিনা, যেহেতু তারা বাড়িয়েছে? আমরা তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আর একটা জিনিস আমি সবসময় বলেছি, আমরা সবসময় প্রস্তুত থাকি।
আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। কারাগারে আটক জঙ্গিকে ছিনিয়ে নেয়ার হুমকি দেয়ায় সারা দেশের কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ব্যাপারে 18 দফার নির্দেশনা দিয়ে দেশের সকল কারাগারে জরুরি চিঠি দিয়েছে কারাগার অধিদপ্তর। ওই চিঠিতে প্রতিটি কারাগারে জেলারের নেতৃত্বে একজন ডেপুটি জেলার, প্রধান কারারক্ষী ও 5 জন কারারক্ষীর নেতৃত্বে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করতে বলা হয়েছে। কারাবন্দী জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, বিডিআর বিদ্রোহ ও আইএস সহ সংবেদনশীল বিভিন্ন মামলার আসামিদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়া কারাগারের আরপি চেকপোস্টে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। এই বিষয়টি মঙ্গলবারে সচিবালয়ে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই উড়ো চিঠি উড়ো জিনিস নিয়ে আমরা কখনো এটাকে দেই না, অ্যাটেনশন দেই না। তবে হ্যাঁ, আমরা তথ্যভিত্তিক আমরা সবসময় কাজ করে থাকি। আমাদের কাছে যখনই গোয়েন্দা তথ্য আসে তখনই আমরা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। এই উড়ো চিঠি যেগুলো আসছে এগুলি গোয়েন্দাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। গোয়েন্দারা যদি মনে করেন এইগুলির তথ্য আছে তাহলে আমরা নিশ্চয়ই এর ব্যবস্থা নেব। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় 25 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের অব্যাহতি ও জামিন আবেদন না মঞ্জুর করে সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পুলিশের প্রিজন ভ্যানে যাদের তোলা হচ্ছে তাদের প্রত্যেকেই মেধা দিয়েই জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। এই শিক্ষার্থীদের নিয়ে মা, বাবা আর পরিবারের স্বপ্নটা আদালত প্রাঙ্গণে এসে ঠেকবে এমনটা প্রত্যাশিত ছিল না। গত বছরের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে শিক্ষার্থী আবরার ফাহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এই মামলায় গত বছরের 13 নভেম্বর বুয়েটের 25 ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলার 25 আসামির মধ্যে কারাগারে রয়েছেন 22 জন, আর পলাতক 3 আসামি। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া 8 জনই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী। অনেক প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এই অহংবোধ কাজ করার ফলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আদালতে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে শিবির সন্দেহে পরস্পর যোগসাজশে আবরারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথা মোতাবেক, নিয়ম মোতাবেক দণ্ডবিধির 302, 109, 114 এবং 34 ধারায় এরা পূর্ব পরিকল্পিতভাবে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে যে ঘটনার তারা সংগঠিত করেছে সেইটাই মাননীয় আদালত লিখেছেন এবং মাননীয় আদালত বলেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা জানান 302 ধারায় সবার বিরুদ্ধে অভিযোগ এনে যে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত তা আইনিভাবে মোকাবেলা করবেন তারা। 20 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত প্রতি কার্যদিবসে আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলবে। সবার বিরুদ্ধে অভিযোগটা সমান নয়, সবাই এক কাজ করে নাই। তারপরে বিজ্ঞ আদালত যখন উনি সন্তুষ্ট হয়ে যা করেছেন সেটা আপাতত আমাদের মেনে নিতে হবে। মেনে নিয়ে আমাদের বিচারের জন্য, সাক্ষীর জেরার জন্য আমাদেরকে আগাইতে হবে। না, এইটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না এবং এটা হত্যা করার উদ্দেশ্যে যারাই করছে এই আসামিরা করে নাই বলে আমি দাবি করছি। আমি এইটার সাথে সাথে বলছি, যারা যদি কেউ করে থাকে দ্যাট ইজ নট উইথ ইন্টেন্ট টু কিল। দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে কোনো মামলা 90 কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরো 45 দিন সময় নিতে পারে আদালত। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। দেশের আরো কিছু সংবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে আজ 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগর এনএসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে সভাপতিত্ব করেন। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে 534 কোটি 34 লাখ টাকা। সরকারি তহবিল থেকে আসবে 440 কোটি 94 লাখ এবং বিদেশি অনুদান ও ঋণ থেকে আসবে বাকি 93 কোটি 40 লাখ টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো রাজুকের আরবান রেজিলিয়েন্স
প্রজেক্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রাখার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবারের এই আবেদনে অনুমোদন দেন। এর আগে আইন মন্ত্রণালয়ও মুক্তির মেয়াদ 6 মাস বাড়াতে আইনগত সুপারিশ করেছিল। করোনার কারণে গত 6 মাস খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এই বিবেচনায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর থেকে এই মেয়াদ কার্যকর হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজা হয়। পেঁয়াজ রপ্তানি বন্ধের আদেশ প্রত্যাহার করতে ভারতকে অনুরোধ জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, গত বছরের মতোই এবারও কোনো আগাম বার্তা না দিয়েই পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। যখন নোটিশটি আমাদের নজরে আসে, আমাদের দূতাবাস দিল্লিতে সাথে সাথেই এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে টেক আপ করেছে। কারণ আমাদের মধ্যে অলিখিত যে কথাটি ছিল যে ভারত অব্যাহতভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই ধরনের কোনো পরিবর্তন থাকে আমাদেরকে আগে জানিয়ে দেবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে। আমরা তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছি এবং আমরা প্রত্যাশা করছি যে এটার একটা ভালো ফলাফল পাবো। এদিকে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধে কিছুটা দাম বেড়েছে দেশের বাজারে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভারত বাদেও অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে সরকার আর আমদানিকারকরা। দাম নিয়ন্ত্রণে মাঠে থাকবে টিসিবিও। বিস্তারিত জানবো গোলাম কাদির রবুর রিপোর্টে। পেঁয়াজ নিয়ে ঠিক আগের মতোই সিদ্ধান্ত নিল ভারত। শেষ পর্যন্ত বন্ধ করল রপ্তানি। কোনো কিছু বুঝে ওঠার আগেই সোমবার রাতে আসলো এই সিদ্ধান্ত। বলবৎ থাকবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত। আগেরবারও একই মাসে বন্যার কারণেই ভারত বন্ধ করে দিয়েছিল পেঁয়াজ রপ্তানি। এদিকে দেশের বাজারে রপ্তানি বন্ধের প্রভাব পড়ল পরদিনেই। দেশি পেঁয়াজ 80 থেকে 90 টাকা কেজি আর আমদানির পেঁয়াজ 1 লাফে 60 টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন এটি সাময়িক। বেশি দিন থাকবো না, অল্প 2-1 দিন থাকবো, তারপরে দাম আবার আমদানি হলেই কমে যাবো। একজনের যে ফ্যামিলিতে প্রায় 1 কেজি হলে 1 সপ্তাহ যাবে, সেই জায়গায় 10 কেজি 15 কেজি করে নিতেছে। বসে নাই দেশের বড় বড় আমদানিকারকরাও। এখন ভারতের বিকল্প ভাবছেন তারাও। বলছেন পেঁয়াজ আনবেন মিশর, তুরস্ক, পাকিস্তান, চীন ও মায়ানমার থেকে। পাশাপাশি আগের করা এলসির পেঁয়াজ ভারত থেকে দেশে আনতে সরকারের সহযোগিতাও চান তারা। জায়গায় কালকে পেঁয়াজ ঢুকছে, টাকার পেঁয়াজ পড়তে আছে ধরেন 40-42টা, তারা আজকে বেচতেছে 58টা 60 টাকা। কারণ সরকার চাইছে 40টাই বেচো, আর বেচতে বাধ্য। পরশুদিনকে যা ঢুকছে ওই পেঁয়াজগুলি বর্ডার দিয়ে কিছু আছে, মনে করে আমার মনে হয় যে হয়তো 2000 টন পিস থাকতে পারে। সরকারের হিসাব বলছে এবার উৎপাদন হয়েছে 25,75,000 টন পেঁয়াজ, যার মধ্যে এখন মজুদ আছে 5,25,000 টন। আমদানি হয়েছে 4 লাখ টনেরও বেশি। চাহিদা মেটাতে আরও আমদানি করতে হবে প্রায় 6 লাখ টন। যদিও তার ইঙ্গিত আগেভাগেই দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। সর্বকালের রেকর্ড আমরা ব্রেক করেই এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ইম্পোর্ট করব। তো আমরা ফুল মনিটর করছি, আশা করছি যে 5% ট্যাক্সটাও উইথড্র হবে। মাঠে তৎপর টিসিবিও। দেশের বিভিন্ন স্থানে 275টি ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 30 টাকা কেজিতে। টিসিবি বলছে খুব শীঘ্রই আরও বড় পরিসরে মাঠে নামবেন তারা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। রাত 8টার নিউজ আওয়ারের সময় হলো বায়োজিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে।
আবারও আমন্ত্রণ রাত ৮টার নিউজ আওয়ারে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আহতদের যে ৫ জন এখনো হাসপাতালে, তাদের 2 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। বাকি 3 জন একটু ভালো হলেও শঙ্কামুক্ত নন। সকালে একথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। 2 জন একটু বেশি খারাপ। সেই 2 জনের নাম হচ্ছে, একজন হচ্ছে আজিজ 47%, একজন হচ্ছে ফরিদ 50%। এই 2 জনই একটু বেশি ক্রিটিক্যাল, আর বাকিটা মোটামুটি স্টেবল। খবর কেউ আশঙ্কা মুক্ত না, মানে কেউ যে একদম বার্ন রোগী কোনোদিন মানে হাসপাতাল থেকে না যাওয়ার আগ পর্যন্ত আমরা তাদেরকে আশঙ্কা মুক্ত করতে পারি। বাংলাদেশ জাতিসংঘের 3 সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের 2021 থেকে 2023 মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 54 ভোটের মধ্যে 53 ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হলো। একটি মাত্র সদস্য দেশ ভোটদানে বিরত ছিল। 2021 সালের 1 জানুয়ারি থেকে নবনির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে। মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 54 সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের 8টি অঙ্গ সংস্থার এই নির্বাচন সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। জানাবো দেশের আরো কিছু খবর। দেশে 2 ধারার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিনি ঠিকই বলছেন। দেশে চলমান রাজনীতি 2টি ধারার, একটি 71-এর চেতনায় বিশ্বাসী, অপরটি 47-এর চেতনায় বিশ্বাসী। অনলাইনে জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবেন। চলতি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন 6.8% বাড়বে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার দ্য এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2020 আপডেট নামে এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। সেখানে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিয়ে বিশ্লেষণ ও পূর্বাভাস রয়েছে। এডিবি বলছে, করোনা পরিস্থিতির কারণে অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে বাংলাদেশ তা কাটিয়ে উঠছে। বর্তমান অর্থ বছরে প্রবৃদ্ধি 6.8% এবং মূল্যস্ফীতি সহনীয় 5.5% মধ্যে থাকবে বলে ধারণা করছে এডিবি। উৎপাদন খাতে চাঙা ভাব ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সহনীয় মূল্যস্ফীতি ও চলতি খাতের ঘাটতি 1.1% হবে বলেও ধারণা করা হচ্ছে। চলতি অর্থ বছরে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে 8.2 প্রবৃদ্ধি অর্জনের। করোনার মধ্যেও সেপ্টেম্বর পর্যন্ত 5.2 প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে সবকিছু নির্ভর করবে কোভিড-19 কতটা দীর্ঘায়িত হবে তার উপর। পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের পাওনা পরিশোধ শুরু করেছে সরকার। দুপুরে ঢাকার ড্যামরায় বন্ধ হয়ে যাওয়া করিম জুট মিলের 30 শ্রমিকের পাওনা পরিশোধের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সব পাওনা টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে। কয়েক মাস আগেও 4000 শ্রমিকের কর্মব্যস্ততায় মুখরিত থাকত ডেমরার করিম জুট মিল। আগের মতোই আছে সবকিছু, শুধু নেই শ্রমিকের আনাগোনা, মেশিনের বিকট শব্দ কিংবা কর্মকর্তাদের হুকুম তামিলের তাড়াহুড়ো। চারদিকে শুধুই শুনশান নীরবতা। জীবনের বড় একটি সময় এই জুট মিলের 4 দেয়ালে কেটেছে যে শ্রমিকদের। মঙ্গলবার তাদের কয়েকজন হাজির হয়েছিলেন সেখানে, তবে কাজের জন্য নয়, এসেছিলেন শেষ সম্বল পাওনা বুঝে পেতে। নেতাকেও খারাপ অভ্যেস আছে, তোমার টাকাটা তুলে দেবো, অর্ধেক আমারে দাও অথবা চারে না আমাকে দাও, এটাও নেতাকে অভ্যেস আছে। সমস্ত অভ্যেসকে সেট টেনে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। অ্যাকাউন্টে চলে যাবে আর অর্ধেক আপনাদের পোস্ট অফিসে সঞ্চয়পত্রের মাধ্যমে আপনাদের দেওয়া হবে। গত 1 জুলাই রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল বন্ধ ঘোষণা করে সরকার। তাদের পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের তাগিদ দিয়েছিলেন
প্রধানমন্ত্রী। তাই মঙ্গলবার করিম জুট মিলের ৩০ জন শ্রমিককে নগদ অর্থের চেক এবং সঞ্চয়পত্র বুঝিয়ে দিয়ে সেই কার্যক্রম শুরু করেন পাটমন্ত্রী। তিনি যে আমাদেরকে একটা ওয়াদা করেছেন, এই ওয়াদা পূরণের একটা প্রথম শুভ সূচনা, সেইটা তিনি আজকে আমাদের মাধ্যমে করলেন। এই জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তৎকালীন সেই ৬০ সালে মেশিন দিয়ে আগে এইসব মিল চলে না, কারণ এখন লাভজনক করতে হলে নতুন নতুন মেশিন আনতে হবে, আধুনিকরণ করতে হবে, কম বিদ্যুতে বেশি প্রোডাকশন হবে। বন্ধ হওয়া ২৫টি পাটকলের ২৪,৬০৯ জন শ্রমিক গোল্ডেন হ্যান্ডশেকের সুবিধা পাবেন। সরকারের কাছে তাদের মোট পাওনা ৫,০০০ কোটি টাকা। আমরা খুশি, কিন্তু আমাদের বকেয়া কিন্তু এখন ১৯ সালের ৫টা সপ্তাহ রয়ে গেছে গা, তারপর বোনাস রয়ে গেছে গা, তারপরে বৈশাখী ভাতা ১ বছরটা পাইছি, ৮টা রয়ে গেছে গা। মানে সরকার যদি আবার চালায় তা আবার কাজ করবো, এটা আরো ভালো। 13 বছর আমরা চাকরি ছিলাম, আমি এই বর্তমানে আছি রিটায়ার্ড অবস্থায়, সরকার ঘোষিত গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় আছি। আমাদের জুট মিলটা যদি আবার নতুন করে চালু করে, তাহলে আমাদের ছেলেপেলে, আমরা তো একটু বয়স্ক হয়েছে গা, আমাদের ছেলেপেলে বেকার আছে, তারা কর্ম করে জীবনযাপন করতে পারবে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে পিপিপির আওতায় চালুর ঘোষণা দিয়েছে সরকার। অবসরে পাঠানো শ্রমিকরা সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। 10,40,000 অতি দরিদ্র নারীকে মাসে 30 কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। আজ সচিবালয়ে ভিজিডি কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় তিনি জানান, 2021-22 2 বছর এই কর্মসূচি চলবে। করোনার কারণে প্রকৃত দুস্থ ও অসহায় নারী যারা ভিজিডিতে অন্তর্ভুক্ত হওয়ার সকল শর্ত পূরণ করবেন তারা এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবেন। তিনি আরও জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 7,70,000 নারীকে মাতৃত্বকালীন ও 2,75,000 কর্মজীবী নারীকে ল্যাকটেটিং মা ভাতা প্রদান করা হচ্ছে। এই মন্ত্রণালয় থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট উপকারভোগীর সংখ্যা 20,85,000। খিচুড়ি রান্না শেখার জন্য হাজার মানুষের বিদেশ যাত্রা। এই খবরে আলোচনা সমালোচনার ঝড় ওঠার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন বলেছেন, রান্না শেখার জন্য নয়, বিভিন্ন দেশ কিভাবে মিড ডে মিল বাস্তবায়ন করছে তা দেখার পরিকল্পনা আছে। আজ সচিবালয়ে তিনি জানান, 2021 থেকে 23 সাল পর্যন্ত দেশের সব প্রাথমিক স্কুলে মিড ডে মিল বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে রয়েছে। 19,296 কোটি টাকার এই প্রকল্পে দেশের 65,620টি স্কুল অন্তর্ভুক্ত হবে। এই প্রকল্পটি এখনও অনুমোদন হয়নি জানিয়ে সচিব বলেন, সেই প্রকল্পের আওতায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য কর্মীদের বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে। মিড ডে মিল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাবে এবং তাদের পুষ্টির চাহিদাও পূরণ করবে বলে জানান। আমার 1,40,00,000 শিক্ষার্থীকে আমার 65,620টা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই মিড ডে মিল চালু করতে হবে। তাহলে কীভাবে ম্যানেজ করব, সেই ম্যানেজমেন্টটাকে দেখার জন্যই কিন্তু আসলে বিভিন্ন দেশে যে সমস্ত উন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশে এই ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থাকে দেখার জন্য এবং আমাদের দেশেও তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্যই কিন্তু আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি সক্ষমতা অর্জনের জন্য। সুতরাং খিচুড়ি রান্না করার জন্য আমরা কোনো কর্মকর্তা বা আমরা বিদেশে যাচ্ছি না। রিমান্ডে থাকা স্বাস্থ্যের কেরানি আফজালের কাছ থেকে নতুন নতুন তথ্য পাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে তার আরও অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যেতে পারে। দুদক সচিব দিলবার বখত জানান, আফজালের বিদেশে পাচার করার সম্পদ খুঁজছে দুদক। মঙ্গলবার সকাল 11টার পর শুরু হয় আফজালের তৃতীয় দিনের রিমান্ড। 19 সালের 27 জুন প্রায় 285 কোটি টাকা পাচার ও 34 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে মামলা হয়। দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মামলায় চার্জশিট প্রদানের সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় বেরিয়ে আসবে। আর যে মামলা, যে টাকা নিয়ে বা যে পরিমাণ সম্পদ নিয়ে মামলা হয়েছিল, চার্জশিটে হয়তো এর পরিমাণ কতটুকু বাড়বে এবং যদি এর সাথে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া যায় তার সহযোগী হিসাবে তারাও আসতে পারে। জানাবো একটি সুখবর।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর রুহুল আবিদ ও তার প্রতিষ্ঠান হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল হাইফা। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অ্যালবার্ট মেডিকেল স্কুলে কর্মরত তিনি। এবারে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বব্যাপী যে 211 ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছে, তিনি ও তার প্রতিষ্ঠান তাদের অন্যতম। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে সুবিধাবঞ্চিত বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তার প্রতিষ্ঠান হাইফা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কল্যাণেও এই হাইফা কাজ করছে। ডক্টর আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক করার পর জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিকিউলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করেন। 2001 সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের ফেলোশিপ পান তিনি। ডক্টর রুহুল আবিদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের ফ্যাকাল্টি মেম্বার। অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ অভিযানে কাউকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গুলশান 2 এলাকায় উচ্ছেদ অভিযানের সময় তিনি বলেন, অবৈধ বিলবোর্ড ও ফুটপাথ দখলদারদের হাতে জিম্মি হয়ে পড়েছে নগরীর সৌন্দর্য। উত্তর সিটি কর্পোরেশন থেকে যে কোনো মূল্যে অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড উচ্ছেদ করবে বলেও জানান তিনি। এছাড়া নির্ধারিত বিলবোর্ড ব্যবহারকারীদের দ্রুত ভাড়া পরিশোধের আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। তা না হলে সেই বিলবোর্ডগুলো ভেঙে ফেলবে ভ্রাম্যমাণ আদালত। এরপর প্রগতি সরণি ও বনানী 9 নম্বর রোডে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জানাবো মেটাল প্রেজেন্ট কৃষি সংবাদ সুজলা সুফলা। বন্যার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গাইবান্ধার ক্ষতিগ্রস্ত মানুষ। এক্ষেত্রে সরকারি বেসরকারি পর্যায়ে তাদের যেসব ত্রাণ সহায়তা দেয়া হয় তা বন্যা এবং পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কতটা সহায়ক হয়েছে? বন্যা পরবর্তী অবস্থা নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে 3 পর্বের ধারাবাহিকে আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। ব্রহ্মপুত্রের তীরে ঘেঁষা গাইবান্ধার একটি ইউনিয়ন কামারজানি। বন্যা ও নদী ভাঙন এখানে যেন নিয়মিত। বছরের পর বছর ধরে প্রতিকূলতা এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছেন এখানকার মানুষ। ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাগট এবং করতোয়া প্রবাহিত গাইবান্ধায় এবারও 6 উপজেলায় 52টি ইউনিয়ন বন্যা প্লাবিত হয়। 3 দফায় বন্যা স্থায়ী ছিল প্রায় 1.5 মাস। পানি নেমে যাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন এখানকার মানুষ। জায়গা ছাড়িয়ে আর এক জায়গা কি যাওয়া যায় সহজে মানুষ। পানি আসলে যতদিন অতদিন মনে হয় একটা সতার, এতদিন না তো এখন পানি নেমে গেছে, আর নেই সমস্যা। এই জেলায় যেসব বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও কাজ করে তাদের অন্যতম এসকেএস ফাউন্ডেশন। এবারের বন্যা এবং করোনা মাথায় রেখে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং এফসিডিওর সহযোগিতায় যে প্যাকেজ দেওয়া হয় তা দরিদ্র মানুষদের কতটা কাজে লেগেছে? উপকার ভালোই হয়েছে, ওটা খাসি খরচ করছি। টাকা পাচ্ছি ভাই 3000, বালতি পাচ্ছি, মগ পাচ্ছি, ঢাকনা সহ একটা সাবান পাচ্ছি 12টা। আসলে যে সময়টা তারা হেল্পটা করছে এটা অনেক বড় উপকার হয়েছে আমাদের, এবং আমার মনে হয় যে হেল্পটা না করলে এই লোকগুলো আসলে অনেক ক্ষতিগ্রস্ত হতো, হয়তো ঋণ করতে হতো বা তার ঘরের যেটুকু দরকারি জিনিস আছে বিক্রি করা লাগতো। ছিল শিশু খাদ্য এবং কাপড় বিতরণ কর্মসূচিও। 2টা খাড়ি কাপড় দিচ্ছে, 1 কেজি সুজি দিচ্ছে, 1 কেজি চিনি দিচ্ছে, 10টা 20টা স্যালাইন দিচ্ছে। ও টাইমে তো কাজকর্ম ছিল না, টাকা পয়সাও নাই যে কিনে আনি বাচ্চা খাওয়াবো, বাচ্চা খাওয়াচ্ছি। একদিকে করোনা, অন্যদিকে বন্যা, এর মধ্যে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সহজ ছিল না। আমরা দুর্যোগের ধরন দেখে আমরা কিন্তু অ্যালার্ট দিই। এই অ্যালার্টটা কিন্তু 72 ঘন্টার মধ্যে অ্যাসেসমেন্ট করার পরে যে প্রজেক্ট প্রপোজাল এটা গ্রান্টেড হয়, অ্যাওয়ার্ডেড হয়, তারা কিন্তু 7 ডেজের মধ্যে মাঠে বাস্তবায়ন করে তাদের পলিসি অনুযায়ী। অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে স্টার্ট ফান্ডের ধরনটা একদম ভিন্ন। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, গাইবান্ধা। এবার বাজে দেশের বিরতি, এরপর আরো যা থাকছে। বিশ্বের সেরা ধনী ফুটবলার লিওনেল মেসি।
বিরতি থেকে আবারও ফিরে এলাম রাত ৮টার নিউজ আওয়ারে। ফিরে এসে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL এর 25তম বার্ষিক সাধারণ সভা। ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এবং ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খান সহ পরিচালনা পরিষদের সদস্য ও শেয়ার হোল্ডাররা এই সভায় উপস্থিত ছিলেন। এ সময় 10% লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে 5% নগদ এবং 5% স্টক। দেশের বাইরের খবর। করোনা মহামারীতে বন্ধ হয়ে যাওয়া পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে দীর্ঘ 6 মাস পর। বার্তা সংস্থা রয়টার্স জানায় 3 ধাপে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। আগামী 23 সেপ্টেম্বর থেকে মধ্যবর্তী শ্রেণীর কার্যক্রম চালু হবে। এই সময়ের মধ্যে সবকিছু ঠিক থাকলে আগামী 30 সেপ্টেম্বর থেকে পাকিস্তানে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে স্কুলগুলোকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত 15 মার্চ পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। জানাবো ক্লেমন স্পোর্টস নিউজ। সালের ফোর্বসের তালিকায় প্রথমবারের মতো সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হিসেবে শীর্ষস্থানে উঠেছেন লিওনেল মেসি, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরওয়ার্ড। মেসির বাৎসরিক আয় 126 মিলিয়ন। খেলার খবর জানিয়ে শেষ করব রাত ৮টার নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 43 জনের মৃত্যু, নভেম্বরে আসতে পারে চীনের টিকা। সীমান্তে মিয়ানমারের অস্বাভাবিক সেনা সমাবেশ, সতর্ক ঢাকা। জঙ্গি হুমকিতে সারা দেশে কারা নিরাপত্তা জোরদার। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বিচার শুরু। খালেদা জিয়ার সাজা স্থগিত আরও 6 মাস। খিচুড়ি রান্না নয়, মিড ডে মিলের অভিজ্ঞতা নিতেই বিদেশ যাত্রা। নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় ডক্টর রুহুল আবিদ। এবং বিশ্বের সেরা ধনী ফুটবলার লিওনেল মেসি। এই ছিল রাত ৮টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STRTSN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।